নমস্কার। পদার্থবিদ্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে গণিত। সুতরাং পদার্থবিদ্যার পাঠ যখন নিয়েছি ছাত্রাবস্থা থেকে, গণিত থেকে দূরে সরে যাওয়ার সুযোগ ছিল না এবং আগ্রহ ছিল না। গণিত আমাদের ভালোই লাগতো, তবে হ্যাঁ, একেবারে সঙ্গে সঙ্গে পদার্থবিদ্যার প্রতি যে আকর্ষণ ছিল সেটার জন্য আমি পদার্থবিদ্যা পঠন পাঠন করেছি এবং পরবর্তীকালে শিক্ষকতা করেছি। গণিত সবসময়ই কাছাকাছি, মানে কাজের ব্যাপারে পদার্থবিদ্যার পড়ানোর জন্য কাছাকাছি রয়েছে, আবার বলতে পারেন আমার তার সঙ্গে একটা আত্মিক সম্পর্কও রয়ে গেছে। তার ফলে আমি পদার্থবিদ্যা পড়াতে পড়াতে বহু জায়গায় লক্ষ্য করলাম গণিত যেভাবে পদার্থবিদ্যায়, অর্থাৎ অনেক বাস্তব জীবনের বিভিন্ন সিচুয়েশনকে ব্যাখ্যা করার জন্য আসছে, বা গণিতের মাধ্যমে আমরা অনেক জিনিস যেভাবে বোঝাতে পারছি, সেখানে গণিতের দিকে যদি আলাদা করে একটু তাকাই, গণিতের মধ্যেও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস উঠে আসে। এখান থেকে আমার একটু আগ্রহ হয় গণিত বিষয়ে, বিশেষ করে যে গণিত আমাদের সকলের পরিচিত, মানে যিনি গণিতের ছাত্র নন, এমনকি বিজ্ঞানের ছাত্র নন, সাধারণ নাগরিক বলতে, শিক্ষিত নাগরিক বলতে যাদের বুঝি তাদের সকলেরই, এমনকি যারা অপেক্ষাকৃত কল্প শিক্ষিত তাদেরও গণিতের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে। গণিতের ব্যাপারে এটা সত্যি কথা, আমাদের বহু মানুষের একটা আগ্রহ তো থাকেই না, একটা কিছুটা ভয়, কিছুটা এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। এর জন্য নানা কারণ আছে, আমি সেই কারণের মধ্যে যাচ্ছি না এবং সেভাবে আলাদা করে কারো দোষও দিচ্ছি না। কিন্তু যেটা খুব বড় কথা, গণিতকে আমরা সত্যি এড়িয়ে যেতে পারি জীবন থেকে? আমার তো মনে হয় একেবারেই না। কেন? আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা সকালবেলা বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম যে আমাকে মৎস্য বিক্রেতা বলছেন যে 350 টাকা কেজির মাছ তিনি আমার জন্য তুলে ফেললেন 550 গ্রাম। এমনি এটার দাম কত হবে খুব দ্রুত তিনিও গণনা করে ফেলেন, আমিও কিন্তু মনে মনে গণনা করে ফেলি। দ্বিতীয়ত দেখুন, আমি আজকে বেরিয়ে বিকেলবেলা ভাবছি আমার বন্ধুর বাড়িতে যাব, এখান থেকে মোটামুটি হেঁটে যেতে 7 মিনিট সময় লাগে, কিন্তু আমাকে যেতে হবে মাঝখানে লন্ড্রিতে জামা কাপড়টা দিয়ে। আমি কিন্তু দিব্যি ক্যালকুলেট করে ফেলি, গণনা করে ফেলি যে না, তাহলে হাতের জন্য আমার 4 মিনিট সময় রাখা দরকার। আমি ধরে নিচ্ছি আমরা সময়নিষ্ঠভাবেই যাব, সেই জন্যই এটা বললাম। কিংবা ধরুন, আজকে আমরা যখন কোনো বাড়িতে 3 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের কি খাওয়া দাওয়া হবে, তাদের জন্য কতটা জিনিস আমার বেশি আনতে হবে, এই সমস্তটা কিন্তু আমার হিসেবের মধ্যে আছে। এটা আমরা করি, সব সময় করি, সময়ের পরিমাপ তো করি, দূরত্বের পরিমাপ করি, অনেকগুলো বিষয় আমরা নাড়াচাড়া করি। এছাড়া আরও আছে, সেগুলো আমরা হয়তো আলাদা করে খেয়াল করিনি, দেখবেন আমাদের আলোচনায় হয়তো চলে আসবে সেগুলো। আপনাকে ধন্যবাদ। যদি সত্যি পাঠকের এরকমটা মনে হয়ে থাকে তাহলে সেটা আমার পক্ষে আনন্দদায়ক। ব্যাপারটা কীরকম জানেন, আসলে আমি যেটা বললাম আগে, আমরা অনেকভাবে পরোক্ষভাবেও গণিতকে নাড়াচাড়া করে চলি। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আমরা সম্ভাব্যতা বা প্রবাবিলিটির কথা না আমরা খুব ভালো জানি। যেমন আমরা সকলেই জানি, আজকে যদি একটা মুদ্রা বা কয়েন দিয়ে আমি টস করি, 50% চান্স হেড পড়ার, 50% চান্স টেল পড়ার। হ্যাঁ, একটা শর্ত অবশ্যই আছে, এই কয়েনটা আমরা যাকে বলি আনবায়াস কয়েন হবে, অর্থাৎ ত্রুটিপূর্ণ কয়েন হবে না, একটা দিক বাঁকা বা একটা দিক তোবড়ানো এরকম হবে না। তো এবার দেখুন, এটা জানা সত্ত্বেও আমরা কীরকম আচরণ করি অনেক সময়। এটা একটা হয়, ধরুন আজকে ভারত ইংল্যান্ডে 5টা টেস্টে একটা সিরিজ হচ্ছে,
ধরা যাক প্রথম 3টে টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক টসে হেরে গেছে। এবার চতুর্থ টেস্টে যখন টস করতে যাচ্ছেন, আমাদের অনেকেরই ধারণা ভারতীয় হিসেবে যে এবার টসটা নিশ্চয়ই আমাদের অধিনায়ক জিতবেন। হ্যাঁ, জিততে তিনি পারেন, কিন্তু সম্ভাবনা সেই 50%। আমাদের অনেক সময় মনে হয় আগে তো অতগুলো হেরে গেছেন, তাহলে কি এবার জেতার চান্সটা বাড়েনি? উত্তর হচ্ছে না। প্রতিটি টস ইন্ডিপেন্ডেন্ট, একটার সঙ্গে একটা সম্পর্ক নেই, 50% চান্স। তাহলে অনেক বেশি হলে কি এটা হবে? হ্যাঁ, এখানেই সম্ভাব্যতার বৈশিষ্ট্য যে আমরা যদি আজকে কয়েক হাজার টস করি বা লক্ষ টসের কাছে পৌঁছে যাই, তাহলে দেখা যাবে হেড আর টেল একেবারে খুব কাছাকাছি হয়ে গেছে 50%। একদম হুবহু হবে না, কিন্তু হয়ে যাবে। এরকম ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, কেউ হয়তো লটারি টিকিট কেটে যাচ্ছেন 2 বছর ধরে, 200 বার কেটেছেন, তার একবারও কোনো প্রাইজ ওঠেনি, তিনি হতাশ হয়ে পড়েছেন। এখন তাকে তার বন্ধু হয়তো বোঝাতে পারেন যে না, এতবার কেটেছিস, পাসনি, এবার তুই কেটে দেখ, নিশ্চয়ই পেয়ে যাবি। কিন্তু সেই গ্যারান্টি কিন্তু নেই। আগের যে কোনো টিকিটে কাটার সম্ভাবনা যতটা ছিল এখনও সেরকমই। আমি এটা ধরে নিয়ে বলছি যে সমান সংখ্যক টিকিট বিক্রি হয়েছে প্রতি ক্ষেত্রে। এরকম অঙ্ক আমাদের মধ্যে কতগুলো বিমূর্ত ধারণার জন্ম দেয়, যেগুলো খুব মজার, একটু অনেক সময় তাতে আবেগ জড়িয়ে থাকে, কিন্তু অঙ্ক থেকে আমরা তারপরে দূরে নেই। কিন্তু অঙ্ক থেকে সেটাকে আমি ভুল বলবো না, সেটা একটা এমন ধারণা সৃষ্টি করে, সেটা অঙ্কের উপরে ভিত্তি করেই করে। সেই ধারণাটার দিকে আমরা এগিয়ে যাই, অনেক সময় হয়তো সিদ্ধান্তটা ঠিক হয় না, কিন্তু অঙ্ক তার মধ্যে জড়িয়ে অবশ্যই থাকে। অঙ্ক থেকে দূরে যাওয়ার উপায় নেই। ইউনিটারি মেথডে আসার আগে আমি এই মজার ব্যাপারটা একটু অন্য একটা উদাহরণ দিয়ে বলে দিই, যেটা আমাদের সকলের খুব পরিচিত। ধরুন আজকে আমি বলেছি একটা অঙ্ক, খুব সোজা অঙ্ক, মানে অঙ্কটা একেবারেই কঠিন নয়, অঙ্কটা মুখোমুখি বললেই সবাই বুঝবেন। আমি বললাম যে দুজনের বয়সের যোগফল হচ্ছে 85, তো আর বিয়োগফল হচ্ছে কত? বিয়োগফল হচ্ছে, আমি বললাম যে 25। তাদের বয়স কত? একটু হিসেব করলেই দেখা যাবে তাদের বয়স হচ্ছে 55 আর 30। অসুবিধা নেই, খুব সহজে হয়ে গেল। এবার আমি ওখানে দুজন ব্যক্তি না বলে দিয়ে বললাম এ এবং বি। তখন আমাদের বলতে হবে এর বয়স 55, বির বয়স 30, অথবা এর বয়স এর বয়স 30, বির বয়স 55। যেহেতু এ বি কোনটা কার বয়স জানি না, এবার আপনি এ বিকে সরিয়ে দিন, সরিয়ে পিতা পুত্র নিয়ে আসুন, তাহলে একটা ভারী মজার সিচুয়েশন হবে। আপনি 55 আর 30 পাবেন, কিন্তু আপনাকে বলতে হবে পিতার বয়স 55, পুত্রের বয়স 30। উল্টোটা বললে কেউ আমরা মানব না। এখন এটা কি গাণিতিক বিচারে হলো? গাণিতিক বিচারে হলো না। কিন্তু গাণিতিক বিচারে যদি আমি দুজন ব্যক্তি বলতাম, আপনার এ বি বলতাম, তাহলে দুটো উত্তরই দিতে হতো। এখানে একটা উত্তর দিলে চলবে, সেটা আমরা আমাদের সামাজিক অভিজ্ঞতা, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং অঙ্ক কিন্তু একদম সমাজ বিচ্ছিন্ন নয়, সেটা ভারী চমৎকারভাবে এখানে দাঁড়িয়ে আছে। ঐকিক নিয়মের ব্যাপারটা আপনি বলেছিলেন, সেটা আসে সেখানে। ঐকিক নিয়ম মানে কি জানেন? সমস্তটা সরল রৈখিক হিসেবে চলছে, লিনিয়ার হিসেবে। কিরকম? ধরুন আমি বললাম একটা পেন্সিলের দাম 5 টাকা, তার 10টার দাম কত হবে? 50 টাকা। এবার 100টার দাম কত হবে? 500 টাকা। এবার এর সঙ্গে যদি জড়িয়ে দেয় যে না, আজকে 10টা পেন্সিল কিনলে একটা আমাকে ফ্রি দেয়, তা 20টা কিনলে 2টো ফ্রি হয়, এই হিসেবে 100টার দাম কত হবে? তাহলে অঙ্কটা একটু অন্যরকম হবে। এর কারণ হচ্ছে সরাসরি ঐকিক নিয়ম এখানে লাগছে না, এখানে তার সঙ্গে আরো কিছু চলে আসছে। এটা একটা বাস্তবসম্মত সিচুয়েশন। আমরা বাস্তবে এরকম দেওয়া হয় 10টা পেন্সিল কিনলে একটা ফ্রি। এবার আপনি ভাবুন, ঐকিক নিয়ম আমরা বলছি যে হ্যাঁ, একটা নির্দিষ্ট ক্ষেতের ফসল তুলতে হবে, কতজন শ্রমিক কাজ করবেন, কতজন কৃষক কাজ করবেন, দৈনিক 8 ঘন্টা করে কাজ করবেন, কদিনে হবে, ইত্যাদি সব বললাম। এখানে আমি জানি যে হ্যাঁ, শ্রমিকের সংখ্যা বাড়তে থাকবে, তাহলে আমরা কাজ তাড়াতাড়ি উঠবে। আর দৈনিক কাজের সময় বাড়াতে পারলে তাড়াতাড়ি হবে, সেখানে আমাদের একটা খুব অস্বস্তি চলে আসবে। আমি যদি বলি তারা দৈনিক 16 ঘন্টা করে কাজ করছে, আবার আমরা বাস্তব থেকে সরে গেলাম।
এবার এই প্রশ্নটাকে আরেকটু মজা করে দেওয়া যায়। আমি বলছি আমি একটা ছোট্ট দোকান ঘর বানাচ্ছি। আমার বলেছে যে যিনি কাজটা করবেন তিনি বলেছেন আমার এটার জন্য 15 দিন সময় লাগবে। তা আমি তার সঙ্গে তর্ক করে বললাম যে না, আপনি বেশি লোক লাগান, তাড়াতাড়ি হবে। এবং অঙ্ক কষে আমি দেখালাম যে এটা একদিনেই সম্ভব, সে পরিমাণ লোক লাগিয়ে দিলে। কিন্তু কাজটা করতে শুরু হলো, প্রথমে ভিত করা হলো, তারপরে ইটের দেওয়াল গাঁথা হলো। এবার আপনি ভাবুন, আমার অঙ্ক বলছে আমার একদিনের মধ্যে কাজটা হয়ে যাওয়ার কথা। একদিন এই দেওয়াল তুলে আমি কাঁচা থাকতে থাকতে দেওয়াল তার উপরে ছাদ দিতে পারবো? বাস্তবে পারবো না। ঐকিক নিয়ম আমাদের শেখায় একটা রৈখিক সম্পর্ক, এটা দ্বিগুণ হলে ওটা অর্ধেক হবে ইত্যাদি। কিন্তু বাস্তব জীবনে কিন্তু সব একেবারেই সেরকম নয়, প্রায়শই ভিন্ন রকম হয়। এবং এটা আমি অস্বীকার করবো না, অঙ্কের খুব জোর কোথায় জানেন? আমরা ফিজিক্সেও অঙ্ক ব্যবহার করি প্রচুর আইডিয়াল সিচুয়েশন করে নিয়ে। যদি বাতাসের বাধা নেই, আজকে মেঝেতে ঘর্ষণ নেই, এসব ধরে নিয়ে করি, অঙ্কটা সোজা হয়। কিন্তু অঙ্ক যদি বাস্তবসম্মত হয়ে যায়, যত অঙ্ককে আমি বলবো বাস্তবসম্মত সিচুয়েশন হ্যান্ডেল করতে, অঙ্ক তত কিন্তু শক্ত হবে। অঙ্কের এটা বৈশিষ্ট্য, সে সহজ জিনিসকেও তুলে ধরতে পারে, কঠিন জিনিসকেও তুলে ধরতে পারে। এখানেই অঙ্কের একটা বিশেষ আকর্ষণ রয়েছে বলে আমার মনে হয়। অঙ্ক এবং ফিজিক্সের সঙ্গে ব্যাপারটা বেশ কিছুটা যোগ আছে। যেমন ধরুন, যেটা আমি আগে বলছিলাম, যে আমরা একটা আদর্শ সিচুয়েশন দিয়ে অঙ্ক দিলাম, এটা অপেক্ষাকৃত ছোটদের দিচ্ছি, তার অঙ্কটা করলো। এটা হচ্ছে আপনি বলতে পারেন গানের সেই একেবারে গণিতে বাঁধা নিয়মের মতো। এবার একজন আরো ভালো অঙ্ক জানেন, আরো উচ্চস্তরের অঙ্ক জানেন, আরো কঠিন সিচুয়েশনকে তিনি গাণিতিক দক্ষতা জোরে হ্যান্ডেল করতে পারেন। তাকে আমরা যে বললাম আরো বাস্তবসম্মত সিচুয়েশন দিলাম, মেঝের ঘর্ষণটা তখন বাদ দেবো না, বাতাসের বাধা বাদ দেবো না, আরো সূক্ষ্মতর যে ঘটনাগুলো আমার এই সিচুয়েশনটাকে প্রভাবিত করতে পারে সকলকে রেখে দেবো। তিনি তখন চেনা অঙ্ক থেকে সরে যাবেন, সরে সেগুলোকে সবগুলো বিবেচনায় নিয়ে আসবেন, নিয়ে এসে যে সমাধানটা বের করবেন কোনো সন্দেহ নেই সেটা অনেক বাস্তবসম্মত সমাধান হবে। তাতে জটিলতা অবশ্যই থাকবে, সেই জন্যই তিনি উচ্চদরের শিল্পী, উচ্চদরের গণিতের নিয়ে দক্ষতার সঙ্গে তিনি চলতে পারেন। তার যে সলিউশনটা বেরোবে, তিনি যেখানে আমাদের পৌঁছে দেবেন, সেটা অনেক বেশি নির্ভরযোগ্য। কিন্তু আবারও বলবো, গোড়াতে আমরা সবাই অঙ্কটা শুরু করব ওই অপেক্ষাকৃত সহজতর সিচুয়েশন দিয়ে। অঙ্কটায় জটিলতা কম থাকবে এবং একটা সার্বিকভাবে খুব খারাপ ফলাফল আমি পাবো না। যদি একেবারে আজকে যদি এমন কোনো অঙ্ক কোর্স আমি দিই ছাত্রদের, যাতে করে পৃথিবীর ব্যাস বেরোয় ধরা যাক 200 কিলোমিটার, তাহলে সেই অঙ্কটা ভালো হয়নি, সেটা আমি কেউই মেনে নেবো না। বা আমি বলি সব অঙ্ক কষার পরে তার যদি একটা বেরোয় যে কলকাতা থেকে মুম্বাই উড়ে যেতে তার সময় লাগবে মাত্র 10 মিনিট, তাহলে সেই অঙ্কটাও ঠিক হবে না। অর্থাৎ অঙ্ক বাস্তবসম্মত হবে, কিন্তু বাস্তবের সূক্ষ্মতর জিনিস নিয়ে যিনি সেটাকে তুলে ধরবেন বিভিন্ন বাস্তব সিচুয়েশনে, যেটা আমরা বলি ফিজিক্যাল সিচুয়েশনস, তার দক্ষতা নিশ্চয়ই অনেক বেশি, এবং সেটা কঠিন অঙ্ক, কোনো সন্দেহ নেই। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আমি সকলকে দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করবো তার প্রতি। আপনারা দেখবেন যে ট্রেন যে সময়সূচি দেওয়া থাকে, আপনি সেই সময়সূচি দেখবেন একটা ট্রেন ধরে বোলপুর থেকে হাওড়া আসছে, সে বিভিন্ন স্টেশনে থামছে, 7-8টা স্টেশনে থেমে এসছে, সেগুলো সব মোটামুটি ঠিকঠাক আছে। হঠাৎ করে আপনি দেখবেন যে লাস্ট স্টেশনে যে থেমেছে সেটা মাত্র হয়তো হাওড়া স্টেশন থেকে 15 কিলোমিটার আগে, সেখানে সময়টা দেওয়া আছে আধ ঘন্টা। এর মূল চিন্তাটা হচ্ছে এই যে যদি আগে কিছু লেট করে, এদিক ওদিক হয়, তাহলে ফাইনালি সে ডেস্টিনেশনটা ওই সময় পৌঁছে যাবে। এটা রেলেরও একটা তাগিদ থাকে, ওই সময় পৌঁছে গেলে তাদের প্ল্যাটফর্মটা যাত্রী নেমে যাওয়ার পরে আবার খালি করতে হয়, অন্য ট্রেন দিতে হয়, এইগুলো তাদের বিবেচনায় থাকে। অর্থাৎ অনেক সময় আপনার খেয়াল করে দেখবেন যে একটা সময় দেওয়া থাকে, একটা প্ল্যানিং ওপর ভিত্তি করে দেওয়া থাকে। এখন আমরাও আমি সবাইকে ধরে নিচ্ছি যে সময় রাখার ব্যাপারে সকলেরই আগ্রহ আছে, সেটা ধরে যখন আমরা না একটা প্ল্যান করে করি, এখন প্ল্যানিংয়ের মধ্যে আমাদের নানা রকম জিনিস ধরা থাকে, যে রাস্তায় ট্রাফিকটা এরকম থাকবে, বা আজকে বৃষ্টি হচ্ছে একটু ধীরে ধীরে যাব ইত্যাদি, তাও হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, অনেকে সময়ের ব্যাপারে যত্নশীল হন না,
সেটা একটা অন্য ইস্যু। তবে একটা কথা বলতে পারি যে সময় যখন আমরা কোনো বিষয়ের জন্য দেব তখন আমাদের একটু বাস্তব ভিত্তিক গণনা করার প্রয়োজন আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি একজনকে বলে দিলাম যে সেটা তিনি আমার থেকে 10 কিলোমিটার দূরে আমার জন্য অপেক্ষা করছেন, আমি এখন স্টার্ট করছি। আমি যদি তাকে বলি যে আমার কাছে মনে করে যে একটা 2 হুইলার আছে, তাতে যদি আমি বলি যে আমি 7 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, সেটা ঠিক নয়। মানে সময়ের একটা বাস্তবসম্মত গণনা আমাদের করতেই হয়। সেটা বিশেষ করে আপনি দেখবেন খুব মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমরা করি, ভীষণভাবে করি রাস্তা পার হওয়ার সময়। রাস্তা পার হওয়ার সময় আমরা দুদিকের গাড়ি যখন দেখি, আমরা তো সেই বিবেচনাটা প্রয়োগ করি যে আমি রাস্তাটা পার হব কি হব না। এবং দুর্ভাগ্যক্রমে কখনো কখনো দুর্ঘটনা ঘটে, কিন্তু লাখো লাখো কোটি কোটি মানুষ তো এই রাস্তার নিত্যদিন পার হচ্ছেন, ওই ট্রাফিক দেখেই পার হচ্ছেন। এইটা একটা আমাদের অভ্যাসের মধ্যে আছে, এটা নেই বলা যাবে না। তবে হ্যাঁ, কোনো কোনো জায়গায় হয়তো আমরা সবসময় ততটা যত্নশীল হই না, এটাই অন্য ব্যাপার। এই যে যখন একটা মহাকাশযান, সেটা আজকে কৃত্রিম উপগ্রহ হতে পারে, অন্য কোনো মহাকাশ সমীক্ষক হতে পারে, যখন পৃথিবী থেকে কোনো দেশ, ভারতবর্ষ হতে পারে, নাসা হতে পারে, অন্য যে কেউ যখন সেটাকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করছে বা লঞ্চ করছে, তারা সময়টা সবসময়ই সময়, দিন, ক্ষণ সব কিছু তারা গণনা করেন সার্বিকভাবে মহাকাশে অনেকগুলো জিনিসের অবস্থান দেখে। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরপাক খাচ্ছে, সেই জন্য পৃথিবীর অবস্থান তখন কোথায় রয়েছে এবং কোন লক্ষ্যে আমি পাঠাতে চাচ্ছি মহাকাশযানকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার উপরে ভিত্তি করে সেই গণনাটা করে ঠিক করা হয় যে অমুক দিন এই সময় ছাড়বো আমরা, কারণ পৃথিবীর অবস্থানটা এরকম, আমি যেখানে পাঠাতে চাইছি তার অবস্থানটা তখন সেরকম রয়েছে। এবং পুরোটা ভীষণভাবে অনেক আগে থেকে অঙ্ক করে প্ল্যান করা। এখান থেকে গেলে পর অনেক সময় আমরা দেখি যে অন্য কোনো গ্রহের কাছে গিয়ে তারপর কিন্তু সে তার যাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল পুল, তার সাহায্য নিয়ে ছিটকে চলে যায় অন্যদিকে। ব্যাপারটা অনেকটা সুতো বেঁধে ঢিল ঘুরিয়ে ছেড়ে দেওয়ার মতো, সেটা আবার চলে যায় আরেক দিকে। অর্থাৎ সেই গ্রহটির অবস্থানও তখন আমাদের খেয়ালে রাখতে হয়, অঙ্কের মধ্যে রাখতে হয়। তারপরে সেখান থেকে ছিটকে যে মুখে চলে যাবে সেটাও রাখতে হয়। এখানে কিন্তু এতটুকু সময় বিচ্যুতি হলে পরে কাজটা হবেই না। এখানে এটা খুব বড় প্রিসিশন রয়েছে এবং আমরা জানি না, আমরা মানে সবসময় যেটা ব্যবহার করছি, এটা একটু বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে যে এই যে আমরা জিপিএস আজকাল সবাই ব্যবহার করি, আমরা তো খেয়াল করি না এই জিপিএসটার জন্য আমাদের পৃথিবীর চারদিকে মোটামুটি 20,000 কিলোমিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উপরে প্রায় 31-32টা উপগ্রহ পাক খাচ্ছে এই জিপিএস ব্যবস্থাটাকে চালু রেখে। তার মধ্যে 24টা একসঙ্গে কাজ করে, বাকি কয়েকটা ওই রেস্টে থাকে, আবার তারা আসে, এরকমভাবে হয়। এই যে করছে, আমাদের অবস্থানকে সঠিকভাবে জানতে গেলে তো 4টে স্যাটেলাইটের অন্তত আমাদের দেখার কথা। তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা স্যাটেলাইটের মধ্যে একটা ভীষণ ভীষণ সূক্ষ্ম পরিমাপ করে অ্যাটমিক ক্লক আছে। এই সূক্ষ্ম পরিমাপ করে বলে সেখানে আজকে ধরা পড়ে, এখানেও আমাদের আইনস্টাইনের কথা বলতে হবে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির জন্য ওই সময়ের কিন্তু একটু পার্থক্য হয়ে যায়। প্রথমত সেই উপগ্রহগুলো অত্যন্ত দ্রুত গতিতে, ঘন্টায় 14,000 কিলোমিটার এই গতিতে ঘুরছে। তার জন্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে একটা পরিবর্তন হয় সময়ের। আর যেহেতু সেটা একেবারে ভূপৃষ্ঠে বসে নেই, ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে বসে আছে, সেখানে ভূপৃষ্ঠের যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা রয়েছে তার থেকে কিন্তু ভিন্ন গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে। সেই কারণে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটাও আইনস্টাইনের দেওয়া, তাহলে সেখান থেকে গণনা করে দেখা গিয়েছিল সময়টা সেখানে একটু ভিন্ন হারে বইবে। এই কারেকশন দুটো যদি না করা যেত তাহলে জিপিএস একেবারে অকেজো হয়ে যেত। প্লাস মাইনাস 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার, মানে 11 কিলোমিটারে এদিক ওদিক হয়ে যেতে পারতো আমার অবস্থান। কিন্তু কারেকশনটা ওই সূক্ষ্ম পরিমাপ করে ওই অঙ্কটা কষে যে না, এই আপেক্ষিকতার জন্য যে পরিবর্তনগুলো সময় হচ্ছে সেগুলো ওই হিসেবের মধ্যে আনতেই হবে, কারণ সময় এত সূক্ষ্মভাবে মাপতে পারছি, ওতে অনেকটা পার্থক্য হয়ে যাবে। তাই আজকে জিপিএসও কাজ করছে। সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা মহাকাশ সংক্রান্ত বা এরকম ধরুন জিপিএসটা আজকে শুধু মহাকাশ বলবো না, মহাকাশ সাথে ইনভলভড আছে, আমরা ভীষণভাবে তাই ইউজ করছি। এই সমস্ত কাজে একেবারে ভীষণ ভীষণ নিখুঁত পরিমাপ
সময় বলুন, দূরত্ব বলুন, ভীষণভাবে দরকার। নাহলে জিনিসটা কাঙ্ক্ষিত রূপে কাজ করবে না। লিমেরিক সেটা কি? লিমেরিকে হবে লেখা শুধু 5 লাইন, 1, 2, 5 হবে অন্তমিল ফাইন, পংক্তিদ্বয় 3 ও 4 মিল হবে ভিন্নতার, ছোট ছোট ভাবনাকে লেখো মেনে আইন। প্রাণী জগতের বৈচিত্র্য। এককোষী প্রাণী জানি আছে অ্যামিবাই, বহুকোষী প্রাণী বাকি আমরা সবাই। ডিএনএ হাজির কোষে অভিন্ন যৌগ বেশে, বৈচিত্র্য কত না দেখি শেষ নাহি পাই। আলোকবর্ষ। আলোকবর্ষ মাঝে দৈর্ঘ্য কোথায়, তথাপি তা কাজে লাগে দূরত্ব মাপায়। অতি উঁচু গতিতে আলো পারে ছুটিতে, একটি বড়সে আলো যত পথ যায়। ফার্মিয়ন। মৌল কণার স্পিন তাহাকে চেনায়, হাফের বিজোড় গুণ যদি পাওয়া যায়। সংখ্যায়ন ফার্মির মানে ফার্মিয়ন নামে জানে, প্রোটন বা পজিট্রন এই দলে রয়। বোসন। প্রসঙ্গে এসে গেলে মৌল কণা, মানে কোন সংখ্যায়ন করি আলোচনা। স্পিন হলে শূন্যতার বা গোটা নাম্বার, বোসন অবশ্য হবে তাকে যেন জানা। পৃষ্ঠটান। সূচকে জলতলে সাবধানে রাখবে, পৃষ্ঠটানের ফলে নাহি তাহা ডুববে। তরলের খোলাতল বরাবর থাকে টান হাজির বেশ জোর, নিউটন পার মিটার এককটা জানবে। মহাকর্ষ বল। মহাকর্ষ বল গণনা করতে চাও, দুটি ভর চট করে গুণ তবে করে নাও। দূরত্বের বর্গ করে ভাগ দাও দ্বিধা ঝেড়ে, জি দিয়ে গুণ করো বলটিকে বুঝে নাও। তড়িৎ চুম্বক। কাঁচা লোহা টুকরোতে জড়াও তামার তার, বিদ্যুৎ প্রবাহ দিয়ে দেখো তাহা বারবার। লোহা চুম্বক হবে, আচরণে ধরা দেবে, চুম্বক তড়িতে মিল সুনিবিড় একাকার। বৃত্তীয় গতি। সূর্যের চারদিকে পৃথিবীটা পাক খায়, বৃত্তীয় পথে বেশ গতি নিয়ে ছুটে যায়। বল অভিমুখ সেথা, গতিপথ লম্ব যথা, রবি নাহি করে কাজ কি নিশীথ কি দিবায়। বিদ্যুৎ থেকে তাপ। বিদ্যুৎ প্রবাহ ঘটে পরিবাহী রোধেতে, জুলের সূত্র মেনে তাপ পারু ধরিতে। প্রবাহের বর্গ নিয়ে গুণ দাও রোধ দিয়ে, সেকেন্ডে তৈরি তাপ যাবে পেয়ে তাহাতে। উষ্ণতা স্কেল। সেলসিয়াসে মোড়া সদা মেপে যায় উষ্ণতা, ফারেনহাইট তথাপি আছে খুঁজে দেখো কোথা তা। একক এসআই হলে কেলভিন শুধু চলে, সম্পর্ক তাদের জেনে নিয়ে এসো সমতা। তাপের পরিবহন। জ্বলন্ত গ্যাসে ধরো লোহা রড প্রান্ত, অচিরেই ছ্যাঁকা খাবে রবে নাকো শান্ত। কঠিন পদার্থ বেয়ে তাপ পৌঁছয় ধেয়ে, পরিবহনের পথে ছুঁয়ে সে সীমান্ত। নিউটনের তৃতীয় গতিসূত্র। ক্রিয়া ও প্রতিক্রিয়া সতত সমান বল, বিপরীতে কাজ করে নিউটন সম্বল। একই বস্তুর পরে তাহারা না কাজ করে, তৃতীয় সূত্র নিয়ে রাখিও না দোলাচল। 2022 সালে
বিজ্ঞানী শার্পলেস কেমিস্ট্রিতে দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পান। তাকে নিয়ে মোট 5 জন দুবার নোবেল জয় করেছেন, এটা তাদের বিষয়। দুবারের নোবেল জয়ী মেরি কুরি 2 বিষয়ে প্রথম নোবেল পান, তারপর পাউলিং এই দলে এসে যান। জন বার্ডিন আর ফ্রেডেরিক স্যাঙ্গার নোবেল তারাও পান 1 নয় 2 বার। 22তে শার্পলেসও এই দলে পান স্থান।